জয়নব দুহাতের কবজিতে মাথায় ঠেকিয়ে বসে আছে। হাসনা, মিন্টু, রেহিনুমা প্রত্যেকে কালো মুখে নিশ্চুপ চেয়ে। এখানে বলার মতো তাদের আর কিচ্ছুটি নেই। শওকত আর্ত নজরে বারে বারে তুষিকে দেখছেন। কপালে দুটো ভাঁজ। মেয়েটার মুখ দেখে মনে হচ্ছে ভেতর ভেতরে বেশ ভেঙে গেছে। কিন্তু কেন? ওর মনে কি তাহলে স্বার্থের জন্য কিছু আছে? অবশ্য হওয়াটাই স্বাভাবিক। বাঙালি মেয়েরা আর কিছু পারুক না পারুক, কবুল বলা মাত্রই স্বামীর প্রতি দুর্বল হতে পারে। ভদ্রলোক দুপাশে মাথা নাড়লেন। মেয়েটা ভুল জায়গায় আবেগ বসিয়ে ফেললো। স্বার্থ যা পাথর, এসবের কোনো দাম দেবে না। দিন শেষে তারই তো ছেলে। তনিমা মৃদু গলায় বললেন, সার্থ, আমি বলি কি বাবা, আর একটু ভেবে দেখো। এত তাড়া কিসের? একটু ধীরে সুস্থে ভাবো। কয়টা দিন যাক, তারপর না হয়। উদ্গ্রীব চোখে মাকে ইশারা করলো আইরিন। অমনি কথা কেড়ে নিলেন রোকসানা। আশ্চর্য ভাবি, তুমি ছেলেটাকে এভাবে ম্যানিপুলেট করছো কেন? ওকে কচি খোকা? ও যা বলেছে ভেবেই তো বলেছে। বেটা, তুমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছো। ইউ রিয়েলি ডিজার্ভ সামওয়ান বেটার লাইক আইরিন। তোমাদের দুটোকে খুব মানাবে। দাঁড়াও, আমি এক্ষুনি নসিরকে খবরটা দিই। ফোন হাতে নিয়ে উঠতে গেলেন তিনি। স্বার্থ আটকালো। এক সেকেন্ড ফুপি, এক সেকেন্ড। থামলেন রমণী। অমনি তুষি পিঠ সোজা করে বসলো। আকুল চোখে ছুটে এলো এক ফালি আশা ভরসা। নিশ্চয়ই এক্ষুনি বিটকেলটা বলবে, এতক্ষণ সবটা মজা করে বলেছি। আমি কোনো আইরিন টাইরিনকে বিয়ে করব না ফুপি। কিন্তু না, হলো না এমন। স্বার্থ বলল, সব হবে। আঙ্কেলকেও নিশ্চয়ই জানাবে। কিন্তু এর আগে আমার আইরিনের সাথে আলাদা কিছু কথা আছে। আইরিন, উইল ইউ প্লিজ? আইরিন চটপট উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ। তুষির হৃদয়টা নিথর হয়ে গেল। চলন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যেমন খাদে পড়ে যায়, মনে হলো ততাধিক উঁচু থেকে তাকেও ছুঁড়ে ফেললো কেউ। এই যে সারা অঙ্গকে জঘন্যভাবে থেতলে যাওয়ার ব্যথা পেল ও। এই প্রচন্ড ব্যথা তুষির আর কোনোদিন হয়নি। স্বার্থ যেদিন ভালোবাসে না বলে গেল সেদিনও না, কাল যখন অত অপমান করলো তখনও না। এই যন্ত্রণা খুব আলাদা আর পুরোপুরি নতুন। টেবিল ঘুরে যাওয়ার সময় হাস্যোজ্জ্বল আইরিন এক পল তাকালো তুষির পানে। নিস্পন্দ মেয়েটাকে দেখে মায়ের বদলে হাসি পেল তার। উত্তেজনায় বুক ফাটিয়ে মিটমিটে হাসলো সে। আইরিনকে নিয়ে স্বার্থ নিচতলার কোনো একটা ঘরে গিয়ে ঢুকলো। দৌড় চাপানোর শব্দ পেতেই ছুরির ঘায়ে দুভাগ হলো তুষি। চোখ খিচে বুকের খাঁজে চিপুক নুয়ে ফেললো। তাহলে শেষমেশ জীবনের খেলায় ভালোবাসা পাওয়ার এই যুদ্ধে গো হারান হেরে গেছে ও। এখানে জেতা তো দূর, মাঠে দাঁড়ানোরই ওর আর কোনো যোগ্যতা নেই। ইউসা আহত চিত্তে ধপ করে চেয়ারে বসে পড়ল। স্বার্থর থেকে ও এটা আশা করেনি। ওর সত্যি বিশ্বাস ছিল বিয়ের কথা উঠতেই ভাইয়া নাকচ করে দেবে। মেয়েটা হাহাকার করে বলল, ভাইয়া, এটা কি করে করতে পারলো? কি করে? ইউসা আচরণের সবটা অয়নের মাথার উপর দিয়ে যাচ্ছে। বিভ্রমে হাবুডুবু খেয়ে বলল, তোর এত সমস্যা কিসের হচ্ছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যাদের মাথা তাদের ব্যথা নেই, তুই বারবার এক গীত গাইছিস কেন? ইউসা তিতি বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে বসে রইল। অয়নকে এখন অসহ্য লাগছে ওর। নিজের ভালোবাসা ছাড়া কারোরটা বোঝে না। অন্ধ। দেখতে পাচ্ছে না তো সে কেমন পাথর হয়ে মাথা নুয়ে আছে। এসব দেখেও বোঝে না কিছু। বলদ মার্কা ছেলে। তনিমা মাথায় হাত দিয়ে বসে রইলেন। প্রত্যেকেরই মুখের দশা করুণ। চেহারায় পরিষ্কার ব্যাপারটা কেউই মেনে নিতে পারছে না। কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় নিজের সিদ্ধান্ত নিজেরা নিতে শেখে। শত আপত্তি থাকা সত্ত্বেও বাবা মা অসহায় সেখানে। হাসনা ফোঁস করে শ্বাস ফেলে বললেন, দেখেন, আমি আপনাগো পরিবারের কেউ না, তয় আমি তুষির দাদি। ওরে পালছি, বড় করছি। হ্যাঁ, দাবি নিয়া একখান কথা কই, সংসার হইল মহব্বতের জিনিস। এই জিনিসে জোর জুলুম চলে না। আপনারা কেউ সারেরে জোর কইরেন না। হ্যার জীবন হ্যার মত গুছাইয়া নিতে দেন। আমার নাতির কপাল শুরুতেই পোড়া, আর কি পূর্ব। শেষ দু লাইনে বৃদ্ধার গলার স্বর বুঝে এলো। অয়ন কপাল কুঁচকে বলল, আজব ব্যাপার, এখানে কপাল পোড়ার কি আছে? তুষি আর ভাইয়া এতটাও অ্যাটাচড ছিল না যে এখনো বিয়ে করাতে তুষি সব শেষ হয়ে যাচ্ছে? ইউসা দাঁত পিষে ভাবলো, চুপ করো অয়ন ভাই, চুপ করো।
তোমার মতো আহাম্মক আমি আমার জন্মে দেখিনি। এই ঘিলু নিয়ে তোমাকে যে কে ডাক্তার বানালো? তুষি বড় করে দম ফেললো, নাক টানলো, দুহাত দিয়ে ঘষলো সারা মুখ, বলল ভীষণ স্বাভাবিক গলায়। তোমরা এইসব মরার আলোচনা বন্ধ করো তো এবার। যার যাকে ইচ্ছে বিয়ে করুক, আমার কিছু যায় আসে না। আমাকে আমার মতো খেতে দাও। কাপা আঙ্গুল নেড়ে পরোটা ছিঁড়ে ভাজিতে ডুবালো সে, জোর করে ঢোকালো মুখে, কিন্তু নামলে তো। ভেতরে যে দলার মতো একটা কান্নার পাহাড়, ওটা ঠেলার সাধ্য ওই খাবারটুকুর নেই। স্বার্থ আইরিনকে নিয়ে বেরিয়ে এলো তক্ষুনি। দুজনে এসে দাঁড়াতেই রোকসানা বললেন। কথা শেষ। আইরিন বলল, হ্যাঁ মাম্মা, এবার তুমি কাকে কি জানাবে জানাও। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে ভাবি ভাইজান, আমি কিন্তু কথা পাকা করে ফেলছি। নাসির এলে এই আলোচনায় বসলো। শুভ কাজে দেরি করা যাবে না, আমাদের আবার ব্যাক করতে হবে তো। উত্তরে নিশ্চুপ সকলে। তনিমা প্রসঙ্গ কাটাতে বললেন, নাস্তা করবি সার্থ? না, তারা আছে, বেরোবো। এক পা বাড়াতে গেলেই কথা বললেন জয়নব। জিজ্ঞেস করলেন, দাদুভাই জেনে বুঝে সিদ্ধান্ত নিয়েছো তো? পরে আবার পস্তাবে না তো? রোকসানা হা করতে গেলে হাত তুললেন বৃদ্ধা, পুরু কণ্ঠে বললেন। তুমি থামো, আমি ওর থেকে শুনতে চাই। স্বার্থ নির্লিপ্ত ভ্রু উঁচিয়ে বলল, আমি কেন পস্তাবো? স্ট্রেঞ্জ। তা হঠাৎ আইরিনকেই বিয়ে করবে কেন, জানতে পারি? এ নিয়ে আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না। তনিমা তাজ্জব বনে বললেন, সার্থ, তুই কিভাবে কথা বলছিস আম্মার সাথে? আমার ছেলে তো এমন নয়। বৃদ্ধার মুখ মলিন হয়ে গেল। এতটা রুক্ষভাবে ওনার সাথে কেউ কথা বলে না। শওকত বিদ্রুপ করে হাসলেন, বললেন, আপনার আদরের নাতির কথাবার্তা তাহলে এই অবধি এসে দাঁড়ালো আম্মা? সত্যি না হেসে পারলাম না। স্বার্থ চোখ বুজে চসূচক শব্দ করল। একজনের রাগও অন্যের উপরে কেন দেখাচ্ছে? পুরো গম্ভীর পরিবেশের ইতি টানতে মুখ খুলল অয়ন। প্রফুল্ল স্বরে বলল, ভাইয়া, আই এম সো হ্যাপি ফর ইউ, কংগ্রাচুলেশন। স্বার্থে প্রথমবার অয়নের গদগদ ভাব সহ্য হলো না, তাও হাসলো। খুব গম্ভীর মুখে একটা টেনে আনা হাসি, কেমন চিবিয়ে চিবিয়ে বলল। থ্যাংক ইউ সো মাচ অয়ন, আশা করি আমার বিয়েতে তোর উপকারই হচ্ছে। অয়ন ভ্রু বাঁকালো। ওর আবার কি উপকার? অবশ্য একটা চমৎকার যে ঘটেছে তা ঠিক। ভাইয়ার বিয়েটা হয়ে গেলে ওর বাঁকা রাস্তা আরামসে সোজা হয়ে যাবে। স্বার্থ আর চোখে ফের তুষিরের দিকে চাইলো, যাকে এই মুহূর্তে ওর কাছে একটা বোবা মূর্তি ছাড়া কিচ্ছুটি মনে হলো না। চুপচাপ খাচ্ছে, ঘন ঘন খাবার তুলছে মুখে, যেন চারিপাশের কিছুতে কোনো আগ্রহ নেই। অ্যাটিটিউড, হ্যাঁ? দেখবে এই অ্যাটিটিউড কতক্ষণ থাকবে। ও ঘুরে সদর দরজার দিকে পা বাড়ায়, অমনি গলা তুললেন শওকত। 1 মিনিট। থামলো স্বার্থ, চাইলো অর্প ঘাড় ঘুরিয়ে। ভদ্রলোক জয়নবকে বললেন, আম্মা, আপনার মেজো নাতির বিয়ে যখন অর্ধেক পাকাই হয়ে গেল, তাহলে তো তুষি এখন এই মিথ্যে সম্পর্ক থেকে পুরোপুরি দায়মুক্ত, তাই না? বৃদ্ধা কিছু না বললেও মাথা নাড়ালেন, বোঝালেন হ্যাঁ। তাহলে আপনার মেজো নাতি বিয়ে করতে পারলেই তুষিও নিশ্চয়ই পারবে। চমকে ফিরল সকলে। আকাশ থেকে ছিটকে মাটিতে পড়ল তুষি। স্বার্থর চোখ মুখ সহসা সজাগ হয়ে গেল। টান টান চেহারায় বাবার পানে চেয়ে রইল সে। তনিমা চাপা গলায় বললেন, কি চাইছো কি তুমি? শওকত সোজা সাপটা স্বার্থের দিকে চাইলেন। বাবা ছেলের নির্বাক চোখাচোখি হলো, যেন লড়াইয়ের ময়দানে দুজন প্রতিপক্ষ দেখলো একে অন্যের মুখটা। পরপরই ঘোষণা করলেন উঁচু স্বরে, সাইফুল ঘটক ডাকো, ছেলে দেখতে হবে। আমিও আমার মেয়ের বিয়ে দেব। বসার ঘরে যেন বোম পড়লো, ঝলসে গেল স্বার্থের মাথার তালু। ঠোঁট হা করে ফেললো বাকিরা। তো সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলল, মানে আমার বিয়ে? হ্যাঁ, সবাই বিয়ে করলে তুই কেন পারবি না? আমার মেয়ের ভালো মন্দ দেখব। বাবা হিসেবে এটুকু অধিকার তো আমার আছে। তাও বিয়ে হবে, বরং এই সৈয়দ পরিবার থেকেও আরো উচ্চ মর্যাদা সম্পন্ন ঘরে তোকে পাঠানোর ব্যবস্থা করব আমি। তুষির মাথার কোষগুলো রুদ্ধ হয়ে গেল। রক্ত স্পন্দন থমকে দাঁড়ালো সকল শিরায় উপশিরায়। সাইফুল, তুমি শুনছো কি বলেছি? ভদ্রলোক নড়ে উঠলেন, চোখে মুখে দ্বিধা দ্বন্দ্ব, খুব আস্তে বললেন, জি মানে, আচ্ছা ভাইজান। তাহলে আজ আর অফিসে যাব না। খবর দাও ওনাকে, বিকেলের মধ্যেই ছেলে ঠিক করব। আশা করি এতে কারো কোনো সমস্যা হবে না।
শেষ কথাটা ছেলের দিকে ঠান্ডা চোখে চেয়ে চেয়ে বললেন শওকত। স্বার্থের পক্ত চিবুকের হাড় ভেসে আছে। হাত মুঠো করে তপ্ত চোখে ঢোক গিলল সে। এতক্ষণে নিজেকে নিয়ে কিছু বলার সুযোগ পেল অয়ন। ঠোঁটটা মেলে হা করল। দুম করে কথার তীর ছুড়ে দিল ইউষা। কষ্ট করে ছেলে দেখতে হবে না চাচ্চু, তুষিকে অয়ন ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিন। অয়ন ভাই তুষিকে পছন্দ করে। ইউষার কথা কোনো কথা নয়, ছিল বিনা মেঘে প্রকট ভারী বজ্রপাতের শব্দ। হতবিহ্বল সকলে চমকে উঠল। ফুরিয়ে গেল কথার বান। আর তুষি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে পড়ল সে। চোখের সামনে এক চোট কম্পনে দোল খেল ধরণী। ফাঁকা ঠোঁটে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মেয়েটা। অয়ন নিজেও কিছু হকচকিয়ে গেছে। কতটা ইউষা দুম করে এভাবে বলে বসবে বোঝেনি। ও বললে একরকম, কিন্তু হঠাৎ এসব শুনে বাড়ির লোককে কিভাবে নেবে, কি প্রতিক্রিয়া দেখাবে অয়ন জানে না। আর তুষি ওই বা কি ভাবলো। অয়ন উদ্গ্রীব নয়ন ঘুরিয়ে তুষের পানে চাইলো। মেয়েটার বিমূর্ত নজর তখনও ইউষার মুখে আটকে। তারপরে ঘাড় ফিরিয়ে সদরে চৌকাঠে দাঁড়ানো দীর্ঘদেহী স্বার্থকে দেখলো অয়ন। তার চোখেও একই রকমের বিস্ময়, ততোধিক অবিশ্বাস। হয়তো আশাই করেনি যে মেয়েটাকে অশিক্ষিত আর চোর বলে ও নিজের যোগ্যই ভাবে না। সেই মেয়েকেই ছোট ভাই অয়ন মন দিয়ে বসবে। মাথা নুয়ে দীর্ঘশ্বাস ফেললো ছেলেটা। প্রস্তুতি নিল একের পর এক কথার ঝড় ছুটে আসার। এই স্তম্ভিত পরিবেশের রেশ কাটতে সময় লাগলো খুব। বড়রা ধাতস্থ হলেন বেগ পুহিয়ে। বাড়ি বাড়ি বিমূঢ় নয়ন ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন নিজেদের। এমনকি সেই তালিকা থেকে রোকসানা, আইরিন, হাসনাকেও বাদ গেল না। মিন্টুটা অবধি ড্যাব ড্যাব করে অয়নকেই দেখলো। ইউষার বুক কাঁপছে, হাঁসফাঁস লাগছে বড্ড। রুদ্ধশ্বাসে মেয়েটা চিবুক নুয়ে গাঢ় হয়ে রইল। ও জানে এখন ওর দিকেই চেয়ে আছে তুষি। হয়তো বিস্ময়ের তোড়ে মাটিতে থুবড়ে পড়েছে বেচারি। ইউষা এখন ওই চোখে চোখ মেলাতে পারবে না, কিছুতেই না। এইসব নীরবতা কাটিয়ে তনিমাই মুখ খুললেন প্রথমে। থেমে থেমে বললেন, অয়ন অয়ন তুষিকে পছন্দ করে মানে? কি বলছিস ঈশা? মেয়েটা জিভে চোখ ঠোঁট ভিজালো। কণ্ঠস্বর পাথরের ন্যায় শক্ত করে বলল, সত্যি বলছি, অয়ন ভাই সেই শুরু থেকেই তুষুকে বিয়ে করতে চায়। শুধু মেজো ভাইয়া আর তুষির ডিভোর্সের জন্য অপেক্ষা করছিল। বিশ্বাস না হলে ভাইয়া তো সামনেই বসে আছে, জিজ্ঞেস করে দেখো। শওকত অবাক হয়ে বললেন। অয়ন এসব সত্যি? ছেলেটা সময় নিল না, নিঃসংকোচে বলল। জি। সঙ্গে সঙ্গে ঠোঁটের তলায় ঠোঁট চেপে ঢোক গিলল ইউষা। কোলের ওপরে রাখা শীর্ণ হাত থর থর করলো, অথচ আঙ্গুলে আঙ্গুল মিশিয়ে স্তব্ধ বনে রইল সে। বুকটা ছিঁড়ে গেল, টান পড়লো নিঃশ্বাসে। কিন্তু মেদুর চিবুকের কাঠিন্যতা দেখে কেউ কিচ্ছুটি বুঝতে পারলো না, একটুও না। আর স্বার্থ, তার বিহ্বলতার সীমা সবকিছুকে ছাড়িয়ে গেল আজ। মাথার অচল নিউরন আর অক্ষিকুটে দপদপ করা আগুন নিয়ে অয়নের দিকে হতবাক বনে চেয়ে রইল সে। তার মানে ওই ঠিক, অয়নের তবে এজন্যই তুষির প্রতি এত আগ্রহ। এবার যেন স্বার্থের কাছে দুয়ে দুয়ে মিলে চার হয়ে গেল। সবটা স্পষ্ট রূপে ভাসলো চোখের সামনে। সেই হাসপাতালে প্রথম দিন ওর থেকে তুষিকে টেনে নিয়ে অয়নের কোলে তোলা, বাগানে ফুলের আদান প্রদান থেকে শুরু করে সবটা সবটা ভেবে ভেবে স্বার্থের মনে হলো এখনই চোখের এই তপ্ত অনলে আস্ত পৃথিবীকে ও ভস্ম করতে পারবে। আচমকা ইউষার হাত টেনে চেয়ার থেকে দাঁড় করালো তুষি। ঘোর ভেঙে নড়ে চড়ে তাকালো সবাই। কারো কিছু বলার অপেক্ষা না করে তুষি টেনে টুনে মেয়েটাকে নিজের সাথে নিয়ে গেল কোথাও। সকলে বিভ্রান্ত হয়, কপালে ভাঁজ পড়ে। অয়নও একই রকম ভ্রু কুঁচকে চেয়ে থাকে সে পথে। শুধু ইউষার মাঝে এর কিচ্ছুটি দেখা গেল না। এতটুকু চমকায়নি সে, বরং কলের পুতুলের মতো কদম ফেলে তুষির সাথে সাথে হাঁটলো। রেহেনুমা আঁচল তুলে কপালের ঘাম মুছলেন। অস্থির চোখে দেখলেন স্বামীকে। সকাল থেকে একের পর এক কাণ্ডে দুজনেই দিশেহারা প্রায়। মেয়েটাকে নিয়ে কোত্থেকে যে কি ঘটছে কিছুই বুঝতে পারছে না। এখন আবার দু বোন মিলে কোথায় চলে গেল। এদিকে ঘরের দোর আটকে চেঁচিয়ে উঠল তুষি। তুমি কি পাগল হয়ে গেছো ইউষা? ওসব কি বলছিলে ওখানে? অয়ন ভাই কেন আমায় পছন্দ করবে? আজব, তোমরা তো দুজন দুজনকে ভালোবাসো, তাই না? ইউষার ঠোঁট ভরে হাসলো, বলল, না তুষি, তুমি ভুল জানো। অয়ন ভাই আমাকে কখনো ভালোবাসেননি। ওনার মন জুড়ে শুধু তুমিই আছো। সাজাবার একটা সীমা আছে ইউষা। তোমার মনে হচ্ছে এখন ইয়ার্কি করার সময়? আমি সেই অবস্থাতে নেই এখন। ভেতর ভেতর আমি ভেঙে গুড়িয়ে যাচ্ছি ইউষা, একটু বোঝো প্লিজ। দয়া করে এই নিষ্ঠুর মজাগুলো আমার সাথে করো না এখন, প্লিজ করো না। তুষির কণ্ঠ বুঝে গেল। এতক্ষণ জোর করে আটকে রাখা চোখের জলটা গড়িয়ে পড়লো গালে। ইউষা উদ্বেগ নিয়ে বলল,
তুষি, আমি কেন মজা করব? আমি সত্যি বলছি। আমাদের জন্মদিনের দিনই অয়ন ভাই নিজে আমাকে বলেছেন উনি তোমাকে ভালোবাসেন। তুষি থ বনে গেল, মোড়ের ন্যায় আওড়ালো। কি? হ্যাঁ, উনি তোমাকে খুব ভালোবাসেন তুষি, খুব ভালোবাসেন। ভেতর ভেতর উনি পাগল তোমার জন্য। তুষি পুরোটা গুলিয়ে ফেললো। ব্রহ্মাণ্ডের সব সত্যি মিথ্যে জট পাকালো শূন্যের ন্যায়। কাপা গলায় বলল, তাহলে যে আমি এতদিন জানতাম তুমি আর অয়ন ভাই দুজন দুজনকে ভালোবাসো? ইউষা কাষ্ঠ হেসে বলল, সেটা তো আমিও ভাবতাম অয়ন ভাই বোধহয় আমাকেই ভালোবাসেন, কিন্তু আমাদের ভাবনা তো আর সবসময় সত্যি হয় না, তাই এটাও হলো না। মেয়েটা যত স্বাভাবিক ভাবে বলল তার চেয়েও হাজার গুণ বেশি ধাক্কা খেলো তুষি। মাথাটা এলোমেলো হয়ে পড়লো ওর, বুকে শ্বাস উঠলো, ফ্যাস ফ্যাস করলো হাঁপানি রোগীদের মতো। অশান্ত চোখ মুখ ঘুরিয়ে তাকালো দিক বিদিক। ইউষা নিজেই বলল, সেই জন্যই তো আমি চাইছি অয়ন ভাইয়ের সাথে তোমার বিয়ে হোক, খুব সুখের একটা সংসার হোক তোমাদের। মাঝপথেই চেঁচিয়ে উঠলো তুষি, দু হাত দিয়ে কান চেপে আর্তনাদ করে বলল। চুপ করো ইউষা, চুপ করো। ছি ছি ছি, এসব শোনাও তো পাপ। ইউষা উৎকণ্ঠিত হয়ে বলল, কেন পাপ? কিসের পাপ? তুমি অয়ন ভাইকে বিয়ে করাতে কোনো পাপ নেই, কোনো অন্যায় নেই। আমি ওনাকে চিনি, আমি জানি উনি কেমন। উনি সত্যি নিজের সবটুকু দিয়ে তোমাকে খুব ভালো রাখবেন। তুষি রাগে ক্ষুব্ধ হয়ে বলল, ইউষা, আর একবারও তুমি এসব মুখেও আনবে না। আমার ঘেন্না করছে এগুলো শুনতে, আমি শুনতে চাই না এসব। থামো তুমি, থামো থামো প্লিজ থামো। ইউষা তাও দমে গেল না, গলায় এইরকম জোর নিয়ে বলল, শুনতে তোমাকে হবে তুষি, কেন শুনবে না? কার জন্য শুনবে না? মেজু ভাইয়ার জন্য, যার কাছে তোমার আবেগ, তোমার অনুভূতির এক ফোঁটাও মূল্য নেই, যে তোমাকে মানুষই ভাবে না, যে তোমাকে চোখের সামনে দিয়ে আরেকটা মেয়েকে নির্লজ্জের মতো বিয়ে করতে রাজি হয়ে গেল, তার জন্য? তার জন্য অয়ন ভাইকে কেন দূরে সরিয়ে রাখবে বলো? মেজু ভাইয়া তোমার ভালোবাসার কদর করবে না তুষি। ভাইয়া জানেই না ভালোবাসা কি। সেটা ওনার ব্যাপার, ওনার নিজস্ব ব্যাপার। কে আমাকে ভালোবাসে কে বাসে না তাতে আমার কিছুই যায় আসে না। আমি শুধু ওই একজনকে ভালোবাসি ইউষা। উনি বাসলেও বাসি, না বাসলেও বাসি। তাকে ছাড়া আমি কাউকে কোনোদিনও আমার জীবনে জড়াবো না, কোনোদিন না। কিন্তু এটা তো হবে না তুষি, অন্তত আমি থাকতে হবে না। তোমাকে আমি একটু একটু করে বিরহের আগুনে পুড়ে মরতে দেখতে পারবো না তুষি। যদি ভাইয়া অন্য কাউকে বিয়ে করতে পারে, তুমিও পারবে। ফুপি বলেছিল না মেজো ভাইয়া ডিজার্ভ বেটার? এখন আমি বলছি, ইউ ডিজার্ভ বেটার তুষি। আর সেদিন থেকে অয়ন ভাই বেস্ট। ওনার মতো ছেলে লাখে একটা। মাথার মুকুট বানিয়ে রাখবেন তোমাকে। তুষি তুচ্ছ হেসে বলল, তুমি কি ভাবছো তোমার কথার জালে জড়িয়ে আমি হ্যাঁ বলে দেব? বিটকেল বিয়ে করছে বলে আমিও বিয়ে করব? আমার ভালোবাসা এত ঠুনকো নয় ইউষা। আমি মরে গেলেও বিয়ে করব না। তাও যাকে আমার বোন নিজে চাইতেও বেশি ভালোবাসে সেই অয়ন ভাইকে তো বিয়ে দূরেই থাক, ওনার দিকে ওই নজরে তাকাতেও তোমার গা ঘিন ঘিন করবে। ইউষা সূচক শব্দ করে বলল, ওহো, আবার সেই এক কথা। আমি ভালোবাসতাম তুষি, অয়ন ভাইকে ভালোবাসতাম আমি। সেসব এখন অতীত। যেদিন আমি শুনেছি উনি তোমাকে ভালোবাসেন, সেদিন থেকেই আমি ওনাকে ভুলে গেছি। বিশ্বাস করো, এখন আর ওনার প্রতি আমার কোনো ফিলিংস নেই। তুষি ভ্রু নাচিয়ে বলল, তাই নাকি? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো, তুমি অয়ন ভাইকে ভালোবাসো না? ইউষা ঠোঁট টেনে হাসলো। তুষির চোখের দিকে তাকিয়ে থেকেই বলল, আমি ওনাকে ভালোবাসি না। মিথ্যে কথা। তুমি মিথ্যে বলবে আর আমি মেনে নেব? নাচতে নাচতে গিয়ে বলবো আমি বিয়েতে রাজি? তো সে এত নির্বোধ নয়। তুষি, কেন এমন করছো? বলছি তো আমি ওনাকে ভালোবাসি না। আর সব থেকে বড় কথা, চাচু তো চাইছেন তোমাকে আবার বিয়ে দিতে, ছেলেও খুঁজতে চাইছেন। তাহলে সেই ছেলেটা অয়ন ভাই হলে দোষ কোথায় বলো আমায়? বাবা চেয়েছেন, কিন্তু আমি আমার সিদ্ধান্ত বলিনি। জীবনে আমি একবার কবুল বলে ফেলেছি ইউষা, দ্বিতীয়বার অন্য কারো জন্য বলবো না। ইউষা থামলো, 2 সেকেন্ড চুপ থেকে বলল, এর মানে তুমি অয়ন ভাইকে বিয়ে করবে না? তুষির কথায় অটল জেদ। কোনোদিন না, কোনোদিন না। এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। ইউষা চিবুক শক্ত করে বলল, বেশ, তবে তুমিও আমার শেষ কথা শুনে রাখো তুষি। বিয়ে তোমার অয়ন ভাইকেই করতে হবে।
তুষি অনীহায় মুখ ফিরিয়ে নিল ও ফের বলল, আর তা যদি না হয় তাহলে আমি নিজের সাথে একটা উল্টোপাল্টা কিছু ঘটিয়ে ফেলবো। আঁতকে উঠল তুষি, মুখের রক্তটা মুছে গেল তার। অস্ফুটে আওড়ালো, ইউসা, ইউষা মিয়ে গেল না, এরকম কাঠ গলায় বলল, হয় আমি সুসাইড করব, না হয় আমি এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব, হারিয়ে যাব সারা জীবনের জন্য। আর কেউ কোনোদিন আমায় কোথাও খুঁজে পাবে না তুষি, কেউ দেখতেও পাবে না আমায়, আমি মরে গেলেও না। তুষির পায়ের জমিন সরে গেল, চুরমার হয়ে আকাশটা ভাঙলো মাথার উপর। নিথর বনে বলল, ইউসা, কি বলছো এসব? জেদে ইউষা জ্ঞান শূন্য আজ কেমন পাষণ্ডের ন্যায় বলল, তাহলে বলো, বলো তুমি অয়ন ভাইকে বিয়ে করবে, বলো, না হলে কথা দিচ্ছি আমি সত্যি সত্যি সব শেষ করে দেব তুষি, সব শেষ করে দেব। তো সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে চেয়ে রইল কিছু পল। টের পেল ভূপৃষ্ঠের মাটিটা ঠক ঠক করে নড়ছে, ভূমিকম্প ছুটেছে বুঝি। সবকিছু এমন কাঁপছে দুলছে কেন তবে? কেন মনে হচ্ছে এখনই মাথা ঘুরে লুটিয়ে পড়বে ও? ইউষা যেন খুব কঠিন সেজেছে আজ, একটু দয়া মায়া কোমলতা কিচ্ছু যেন নেই। এই ইউষাকে তো ও চেনে না। তুলি টলমলে চোখে এক পা করে পিছিয়ে যায়, তারপরে ধপ করে বসে পড়ে চেয়ারে। দুহাতে মুখ ঢেকে হু হু করে ওঠে, কান্নায় কান্নায় বেঁচে যায় কথারা। হাহাকার করে বলে, কেন? তোমরা সবাই মিলে আমার সাথে এমন কেন করছো? কেন? আমি কি ক্ষতি করেছি তোমাদের? সহ্য করতে করতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি আমি। এর থেকে তো আমার সেই বস্তির টিনের ঘরটাই ভালো ছিল। অন্তত দিন শেষে একটু শান্তি, একটু স্বস্তি নিয়ে ঘুমোতে তো পেরেছি সেখানে। আর এখন, এখন এই ইট পাথরের চার দেয়ালে হাঁসফাঁস করে মরছি আমি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি আমি। আমি আর পারছি না নিতে, আর পারছি না। ইউষা দুই হাঁটু মুড়ে ওর পায়ের কাছে বসলো, হাত দুটো মুঠোয় ধরে বলল, পারবে তুষি, পারতে তোমাকে হবেই। তুমি কিন্তু মোটেও নরম তুষি নও। তুমি সেই তুষি যে কখনো কাঁদে না, যে পাথরের মতো শক্ত, যার কোনো কিছুতে ভয় নেই। তুষি, তুমি ভাইয়াকে দেখিয়ে দাও তুমিও কোনো ফেলনা নও। বুঝিয়ে দাও ভাইয়া তোমাকে প্রত্যাখ্যান করে কি দামি জিনিস হারিয়েছে। ভাইয়ার ভুলটা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দাও তুষি। আর সেই জন্য অয়ন ভাই বেস্ট চয়েস ফর ইউ। কেবল উনিই তোমাকে তোমার সঠিক মূল্যায়নটা করবেন। তোমরা এক হলে সারাটা জীবন আনন্দে থাকবে তুষি, মিলিয়ে নিও আমার কথা। তো সে ভেজা নিশ্চল চোখে চাইল, নিভুর স্বরে শোধালো। আর তুমি, তোমার কি হবে? ইউষার চেহারায় বদলে যায়, অথচ হাসলো সে। আমার আবার কি হবে? আমিও কোনো হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে ফেলবো। পারবে? কাঁধ উঁচিয়ে বলল ইউষা, চোখ নামালো, ঠোঁট ভিজে জিবিয়ে শ্বাস নিল আস্তে, বলল, পারবো না কেন? যখন করব তখন দেখতেই পাবে। আচ্ছা এসব ছাড়ো, তুমি আমাকে কথা দাও অয়ন ভাইকে বিয়ে করবে, কথা দাও। হাতের তালু পাতলো মেয়েটা। তুষি বিরস চোখে ওর মুখের দিকে চেয়ে রইল শুধু। ইউষা তাগিদ দেয়, কথা দাও তুষি, না হলে আমি কিন্তু। হুমকি দিতে হবে না, চলো। ঠান্ডা উত্তর ছুড়ে দিয়ে বসা থেকে দাঁড়ালো তুষি, পা জোড়া টেনে টুনে হাঁটাও ধরলো সাথে। ইউষার ঠোঁটে হাসি ফুটলো অমনি, উঠেই দ্রুত পায়ে পিছু নিল ওর। বসার ঘরে আলোচনা চলছিল, বোঝা গেল সকলেরই এক দফা কথাবার্তা শেষ। বরং ওদের দেখে তটস্থ হয়ে চাইলেন তারা। তুষি চুপচাপ এসে দাঁড়ালো, পাশে থামলো ইউষা, একবার চেয়ে চেয়ে দেখলো উৎসুক মানুষগুলোকে। রেহেনুমা অধৈর্য চিত্তে বললেন, কি হয়েছে তোদের? কি কথা বললি এতক্ষণ? ইউষার জবাব তৈরি, ফটাফট বলল, আসলে মা, তুষি তো নিজেও অয়ন ভাইয়ের কথাটা জানতো না, তাই একটু চমকে গিয়েছিল। সেই জন্য আমাকে আলাদা করে নিয়ে জিজ্ঞেস করেছে। আমি ওকে সবটা আমার মতো করে বুঝিয়ে দিয়েছি। এক কথায় মেনে নিলেন সবাই। শকত গলা ছেড়ে বললেন, তুষিমা, এতক্ষণ ধরে আমরা এ নিয়েই আলোচনা করছিলাম। ইউশানি ঠিক অয়ন তোকে শুধু পছন্দই করে না, বিয়েও করতে চায়। আগে হলে একরকম, কিন্তু এখন তো আর তোর কোনো পিছুটা নেই। আর সাইফুল, রেহনুমা এবং আমরা বাকিরা আমাদের করেই, এতে কোনো আপত্তি নেই। শেষ লাইনটা ফের ছেলের দিকে চেয়ে চেয়ে বললেন তিনি, তারপরে জয়নবকে শোধালেন, কি আম্মা, তুমি কি বলো? আমি আর কি বলবো? অয়ন চাইছে, এবার তুষিও চাইলে বন্দোবস্ত করব। বৃদ্ধা আর চোখে স্বার্থর দিকে তাকালেন। সে মানব একটা জলজ্যান্ত মূর্তির ন্যায় দাঁড়িয়ে। তিনি বললেন, কি দাদুভাই, এখনো গেল না যে?
এই তো বললো তারা আছে। উল্টো পাশের মানুষটা নিশ্চুপ, সময় গেলেও জবাব এলো না। খোরধার চোখ দুটো তাক করে তুষির পানে চেয়ে রইল উল্টে, মেয়েটার চোখ মেঝেতে। অনুভূতির শূন্যের ন্যায় সাদাটে মুখখানা, অয়ন দূর দূর বুক আর অস্থির চিত্তে বারবার তুষিকেই দেখছিল। ও জানে না ইউষার তুষির কি কথা হয়েছে। ইউষা পেরেছে তো ওকে মানাতে, তুষি রাজি হবে তো। তখন তনিমা এসে তুষির পাশে দাঁড়ালেন। বল মা, আজ শুধু তোর কথা বল। তুই কি চাস? বিয়ে করবি অয়নকে? মাথায় হাত বুলিয়ে বললেন। তুষি এক ফোঁটা নড়ল না, চোখের পাতা ফেললো না, মুখের চামড়া সরল না, কেবল জ্বরের ন্যায় আওড়ালো। তোমরা যা ভালো বোঝো তাই করো। স্বার্থের একটা পা পিছিয়ে গেল একটু। মাথার উপর উত্তাল সমুদ্র ভয়াবহ তাণ্ডব নিয়ে আছড়ে পড়ল বোধ হয়। তার তীক্ষ্ণ চোখের মণি দুটো এমন কাঁপলো কেন, না হলে অন্যদিকে ঠোঁট ফুলিয়ে এতক্ষণে রুদ্ধশ্বাসটুকু ছাড়ল অয়ন। ভেতরকার দানবীয় পাথরটা বুক হতে নেমে গেল সহসা। মুচকি হেসে বলল, তুমি ভেবো না তুষি, আমি তোমাকে সবসময় তোমার প্রাপ্য সম্মান দেব। ওয়ার্ল্ডের বেস্ট হাজবেন্ড হয়ে দেখাবো তোমাকে। তুষি জবাব দিল না, একবার তাকালোও না মুখ তুলে, বরং এমন ভাবে রইল যেন শুনতেই পায়নি। অথচ চট করে স্বার্থ চোখ বুজে ফেললো। কানের গর্তে পোড়া লোহার পিণ্ড ঢুকিয়ে দেওয়ার অনুভূতি হলো হয়তো। পরপরই লম্বা পায়ে ঘুরে বেরিয়ে গেল সে। যাওয়ার সময় হাত দিয়ে সদরের দরজা এমন ভাবে চাপলো, শব্দ হলো দড়াম করে। মেঝেটা কাঁপলো, ঝিম করে উঠলো ঘরের দেয়াল। টেবিলের কাচের বাসন কোসন ঝনঝন করলো এক চোট। গ্লাসের ভরা পানিটা অব্দি ঢেউয়ের মতো ছলকে পড়লো চারিপাশে। অথচ কেউ কিছু বলল না। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া কারোরই এখানে কিছু করার নেই। আইনের মধ্যে চাঁদ উঠেছে। সামনের চিকন চোলটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে মিটিমিটি হাসলো সে, প্রফুল্ল চিত্তে ভাবলো। এ তো মেঘনা চাইতো বৃষ্টি রে ভাই। একবার যদি বস্তিটার বিয়ে হয়ে যায় তাহলে আমার পথে আর কোনো বাধাই থাকবে না। ইউষা উচ্ছ্বসিত হয়ে দু হাতে জড়িয়ে ধরলো তুষিকে, স্ফূর্ত কণ্ঠে বলল, আমি খুব খুশি হয়েছি তুষি, খুব খুশি আমি। হই হই করে বোনের মাথাতেও চুমু খেলো সে। তুষি চুপ, কেবল নির্বাক বনে রইল। রেহেনুমা হেসে বললে, আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার সবাই খেতে বসো। এসবের চক্করে এখন পর্যন্ত কারো প্লেটের দানা পানিই নড়েনি। ইউষা বললেন, মা, আমি এখন আর খাবো না, আমার ক্লাসের সময় হয়ে গেছে। এখন আবার ক্লাস কিসের? কাল রাতে না বলে আজ ক্লাস নেই? ইউষা আমতা আমতা করে বলল, আরে, ইউনিভার্সিটির কোনো ঠিক আছে নাকি হুটহাট ক্লাস জুড়ে দেয়? আমি যাই মা, তৈরি হই, না হলে কিন্তু দেরি হয়ে যাবে। কেউ আর আটকালো না। ঘরের পথে রওনা করলো মেয়েটা। এক পা এগোতে গিয়েও থামলো একটু। হালকা ঘাড় বেঁকিয়ে দেখলো আড়াআড়ি বসা অয়নকে। সে মানুষের ঠোঁটে আজ চকচকে হাসি, থই থই আনন্দ সারা মুখে। হঠাৎ সে তাকালো। চোখ সরানোর সময়টা ইউসি পেল না এবার, না চাইতেও চোখাচোখি হলো তাই। অয়নের হাসি বাড়লো আরো। কৃতজ্ঞতায় ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে বলল, থ্যাংক ইউ। ইউষা হাসলো না, প্রাণহীন বিষণ্ণ নয়ন মেলে থেকে চেয়ে রইল শুধু। ভেতরটা তার দুমড়ে মুচড়ে গেল বৈশাখে তেড়ে আসা বন্যার মতো। হৃদয় তোলপাড় করে কান্না পেল খুব। ব্যর্থ প্রেমের গল্পটা করুণ সুর তুলে বলল, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, তুমি জানতে পারোনি, কত গল্প পুড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে, হায় কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে, তুমি জানতে পারোনি, কত গল্প পুড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে, হায় তুমি চিনতে পারোনি আমাকে, হায়। উষা চোখ সরিয়ে আনলো, ঠোঁট চেপে শ্বাস নিয়ে পা বাড়ালো আবার। তার প্রস্থান পথে নিস্পন্দন নয়নে একযোগে চেয়ে রইল তুষি। ইউষা হাঁটছে ঠিকই, কিন্তু ও স্পষ্ট বুঝলো মেয়েটার পা চালানোর শক্তি নেই। থামছে, হাঁটছে, হিচড়ে নিচ্ছে শরীরটা। এ কদম তুষির চেনা। স্বার্থ থেকে এক একটা আঘাত পেলে ও ঠিক এইভাবে হাঁটতো। তুষির মাথা নুয়ে ফিচেল হাসলো, ভাবলো, কষ্ট পেও না ইউষা,
একটুও কষ্ট পেও না তুমি। তুষি কারো থেকে তার ভালোবাসা ছিনিয়ে নিতে শেখেনি। তোমার অয়ন ভাই তোমার ছিল, তোমারই থাকবে। ওনাকে আমি তোমার কাছেই ফিরিয়ে দেবো ইউসা। আর এটা আমার নিজের কাছে নিজের ওয়াদা রইলো।